নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আধ্যাত্মিকতার আলোয়। এই চ্যানেলে আমি জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন রকমের ঘটনাগুলিকে নিয়ে আলোচনা করে থাকি। আপনাদের যদি এই ভিডিওগুলি ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটিকে শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আজকে আমরা আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনাগুলির মধ্যে অর্থাৎ আমাদের বিবাহ নিয়ে কিছু আলোচনা করব। যখন দুটি নারী এবং পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন তাদের দুজনের মধ্যেই একটি চিন্তা থাকে যে আমাদের এই বিবাহ সুখের হবে কিনা। এই দুটি মানুষের মধ্যে ভালোবাসা কতটা থাকবে, আন্ডারস্ট্যান্ডিং কতটা, তারা একে অপরের পরিবারকে আপন করে নিতে পারবে কিনা, এই সমস্ত কিছুর নির্দেশ কিন্তু আমাদের জন্মছকে লুকিয়ে থাকে। বৈদিক জ্যোতিষে আমাদের জন্মছকের সপ্তম ঘর থেকে এবং সপ্তম পতি থেকে আমরা বিচার করে থাকি যে আমাদের বিবাহ বা বিবাহিত জীবন কেমন হবে, আমাদের লাইফ পার্টনার কেমন হবে। তবে বৈদিক জ্যোতিষের প্রত্যেকটা ঘটনার জন্য একটি করে বিশেষ বিশেষ ডিভিশনাল চার্ট তৈরি করা হয়েছে। তাদের মধ্যে বিবাহের জন্য যে চার্টটি গুরুত্বপূর্ণ সেটি হলো নবাংশ চার্ট। তাই বিবাহের জন্য শুধুমাত্র জন্মছক বা লগ্নকুণ্ডলী বিচার করলেই আমরা সঠিক সিদ্ধান্তে আসতে পারবো না যে আমাদের বিবাহ কেমন হবে। তার জন্য অবশ্যই আমাদের নবাংশ চার্টটি পুঙ্খানুপুঙ্খ বিচার করা উচিত। আজ আমি আপনাদের সামনে নবাংশ চার্ট থেকে আপনারা কিভাবে আপনাদের বিবাহিত জীবন, আপনাদের বিবাহ এবং আপনাদের লাইফ পার্টনার কেমন হবে তার একটি ধারণা আপনাদের আজকে আমি দেব। আপনারা যারা জ্যোতিষ ব্যক্তিত্ব নন কিন্তু জ্যোতিষ শাস্ত্রের প্রতি গভীর আগ্রহ রয়েছে, তারা আমার এই আলোচনাটি শুনলে নিজের জন্মছকের নবাংশটি বিচার করে বুঝতে পারবেন যে আপনাদের বিবাহ কেমন হতে পারে। আমি অত্যন্ত সহজভাবে এটি আলোচনা। নবাংশ চার্ট হলো আমাদের জন্মছকের যে নবম ঘরটি আছে, অর্থাৎ আমাদের যে ভাগ্যভাব, তার কাটাছেঁড়া করে বিশ্লেষণ করা। বিবাহের জন্য এই ডিভিশনাল চার্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই নবাংশ কুণ্ডলী থেকে আমরা গ্রহদের বলবত্তা এবং গ্রহদের ভাগ্য বিচার করে থাকি। আমি এই নবাংশ কুণ্ডলী নিয়ে এর আগেও একটি ভিডিওতে আলোচনা করেছি, আপনারা সেই ভিডিওটি ফলো করতে পারেন। এবার আসা যাক আসল আলোচনায়। আমাদের লগ্ন কুণ্ডলীর মতোই নবাংশে আমাদের যে সপ্তম ঘরটি আছে এবং সপ্তম পতি আছে তাদেরকে কিন্তু বিশ্লেষণ করা উচিত। এবং এর ওপরে এই সপ্তম ঘরে যদি কোনো নৈসর্গিক শুভগ্রহ বসে থাকে বা সেই ঘরের ওপর দৃষ্টি দেয়, তাহলে কিন্তু আপনার বিবাহের জায়গাটা অনেকটা ভালো হতে পারে। কিন্তু যদি নৈসর্গিক অশুভ গ্রহ বসে থাকে তাহলে কিন্তু সেই জায়গাটা অনেকটা খারাপ ফল কিন্তু আপনাদের দিতে পারে। নৈসর্গিক শুভ গ্রহ বলতে এখানে চন্দ্র, বুধ, বৃহস্পতি, শুক্র এদেরকে বোঝানো হয়েছে। এবং নৈসর্গিক অশুভ গ্রহ বা ক্রূর গ্রহ বলতে বোঝানো হয়েছে রবি, মঙ্গল, রাহু, কেতু এবং শনিকে। একটি ছোট উদাহরণ দিয়ে আমি এই ঘটনাটা বোঝানোর চেষ্টা করছি। ধরুন আপনার নবাংশ কুণ্ডলীর সপ্তম ঘরটি হলো তুলা, অর্থাৎ আপনি মেষ লগ্নের জাতক বা জাতিকা। আপনার এই সপ্তম ঘরে বিভিন্ন ক্রূর গ্রহ যদি অবস্থান করে, যেমন শনি, রবি, রাহু, কেতু, মঙ্গল ইত্যাদি, তাহলে বা দৃষ্টি থাকে, তাহলে কিন্তু আপনার বিবাহের জায়গাটা অনেকটা খারাপ হয়ে গেল। আবার ধরুন এই স্থানে যদি নৈসর্গিক শুভগ্রহ চন্দ্র, বৃহস্পতি, বুধ, শুক্র ইত্যাদির অবস্থান হয়ে থাকে বা তাদের দৃষ্টি থাকে, তাহলে কিন্তু বিবাহের জায়গা অনেকটা ভালো হয়ে গেল।
তবে এখানে সপ্তম ভাবের অধিপতিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সপ্তম ভাবের অধিপতির অবস্থান এবং তার উপরে শুভ ও অশুভ গ্রহের দৃষ্টি কিন্তু আপনাকে সমানভাবে আগের মতোই ফলাফল দেবে। আবার ধরুন আপনার নবাংশের সপ্তম ভাবে এবং সপ্তমপতির ওপরে শুভ এবং অশুভ দুটি গ্রহেরই দৃষ্টি আছে, তাহলে কিন্তু আপনার বিবাহ মধ্যম মানের হতে পারে। এবার আসা যাক লগ্ন এবং সপ্তম ভাব ছাড়া আর কোন কোন ভাবগুলি বিবাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আপনার বিবাহিত জীবন থেকে সুখী হবেন কিনা সেটি আপনার নবাংশের চতুর্থ ভাব থেকে আপনি বিচার করতে পারবেন। এই চতুর্থ ভাবে যদি ক্রূর গ্রহের অবস্থান হয় তাহলে কিন্তু বিবাহিত জীবনে আপনার সুখের অভাব হবে এবং বিভিন্ন রকমের সমস্যা আপনার জীবনে নেমে আসতে পারে, যা আপনার বিবাহিত জীবনের সুখের হানি করবে। আবার যদি এই স্থানে নৈসর্গিক শুভ গ্রহ অবস্থান করে তাহলে কিন্তু আপনি বিবাহিত জীবন থেকে বা বৈবাহিক জীবন থেকে সুখের প্রাপ্তি আপনার হবে। আরেকটি কথা এখানে বলা দরকার যে আপনার D1 চার্টে অর্থাৎ লগ্ন কুণ্ডলিতে যে সমস্ত গ্রহগুলি ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ভাবের অধিপতি বা এই তিনটি দুস্থানের অধিপতি, তারা যদি আপনার নবাংশের এই ঘরগুলিতে বসে যায় তাহলে কিন্তু এই সমস্ত ঘরগুলি থেকে আপনি অশুভ ফল পেতে পারেন। তবে একটা কথা মনে রাখতে হবে, যদি নৈসর্গিক শুভ গ্রহরা আপনার জন্মছকের দুস্থানের অধিপতি হয় তাহলে কিন্তু আপনার সেই গ্রহগুলি আপনাদের খুব একটা খারাপ ফল দেবে না। তবে যদি নৈসর্গিক অশুভ গ্রহরা আপনার জন্মছকের এই তিনটি দুস্থানের অধিপতি হয়ে থাকে তাহলে কিন্তু তারা ভয়ঙ্কর খারাপ ফল দিতেও পারে। এর পরবর্তী ঘরটি হলো পঞ্চম ঘর। এই পঞ্চম ঘর কিন্তু আপনার বিবাহিত জীবনে শান্তি থাকবে কিনা, আপনার বিবাহিত জীবনে কতটা প্রেম থাকবে ইত্যাদি এই ঘর থেকে আপনি বিচার করতে পারবেন। এই পঞ্চম ঘর হলো সপ্তম ঘরের একাদশ ঘর, অর্থাৎ বিবাহের সাফল্য, আপনার বিবাহ কতটা সাফল্যমণ্ডিত হবে এবং কতটা টিকবে সেই নির্দেশও কিন্তু এই পঞ্চম ঘরে দেয়া থাকে। তাই এই ঘরে যদি কোনো ক্রূর গ্রহ অবস্থান করে তাহলে বিবাহিত জীবনের প্রেম এবং শান্তির অভাব কিন্তু হতে পারে। আবার ঠিক এর উল্টো যদি ধরুন শুক্রের মতো গ্রহ যদি এই ঘরে বসে তাহলে কিন্তু আপনাদের জীবনে প্রেম অনেক বেড়ে যাবে, বৈবাহিক জীবনের প্রেম কিন্তু অনেকটাই গাঢ় হবে। এরপর আমরা সব থেকে বেশি গুরুত্ব দেব যে ঘরটিকে, সেটি হলো অষ্টম ঘর। অষ্টম ভাব হলো আপনাদের স্বামী স্ত্রী এই দুজনের যৌথ ইনকাম এবং আমাদের সেক্সুয়াল পার্টও কিন্তু বোঝায়। তাই এই বিবাহিত জীবনে এই ঘরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘরে যদি কোনো ক্রূর গ্রহ বসে থাকে তাহলে কিন্তু আমাদের এই যে যৌথ ইনকাম সেখানে কিন্তু অনেক সমস্যা হতে পারে, ইনকামের জায়গায় অনেক টাকা লস হতে পারে, ইনকাম দুজনের যে যৌথভাবে ইনকাম সেই জায়গাটি নষ্ট হতে পারে এবং যে সেক্সুয়াল পার্টগুলো সেখানে বিশেষ কিছু সমস্যা আসতে পারে। এরপর আমরা যে ঘরটিকে বিশ্লেষণ করব সেটি হলো নবম ঘর। নবম ঘর যেমন আমাদের জন্মকুণ্ডলিতে আমাদের ভাগ্যের ঘর, আমাদের ধর্মের ঘর, সেরকমই আমরা বৈবাহিক যে ধর্ম, আমরা একে অপরের প্রতি কতটা লয়াল হতে পারবো, আমরা একে অপরের প্রতি কতটা ন্যায়বান হতে পারবো, তাকে কতটা মোরাল সাপোর্ট করতে পারবো, অর্থাৎ বৈবাহিক যে ধর্ম সেটি আমরা কতটা পালন করতে পারবো সেটি কিন্তু এই ঘর থেকে আমরা বিচার করি। একটা বৈবাহিক জীবন ভালো হওয়ার জন্য এই ঘরে কিন্তু শুভগ্রহ অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা না হলে কিন্তু যে বৈবাহিক ধর্ম সেটা আমরা ভালোভাবে পালন করতে পারবো না। এরপর 5 নম্বর ঘর হিসাবে সব থেকে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো দ্বাদশ ঘর।
এই দ্বাদশ ঘর আমাদের জন্মছকের লসকে ইন্ডিকেট করে। এখানে নবাংশের দ্বাদশ ঘর মানে হচ্ছে আমাদের বৈবাহিক লস। মানে এখানে কোনো ব্যক্তি তার বিয়ের পর বা বৈবাহিক কারণে বহু অর্থ, মানে সেটা যদি লোন করেও হয় তাহলে কিন্তু সেটা কিন্তু সে এখানে ব্যয় করতে পারে। তাই এই সমস্ত ঘরে যদি ক্রূর গ্রহ থাকে তাহলে কিন্তু এই ব্যয়ের পরিমাণ অনেকটা বেড়ে যেতে পারে। তাই বন্ধুরা, আমরা যখন জন্মছক বিচার করব, বিশেষ করে বিবাহের সময়, তখন কিন্তু অবশ্যই আমাদের নবাংশটি পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে নিতে হবে, যেটি এখন বহু জ্যোতিষ করে না। কিন্তু নবাংশ চার্ট যদি না আপনারা বিচার করেন তাহলে আপনাদের বৈবাহিক জীবন কেমন যেতে পারে তার সঠিক তথ্য কিন্তু আপনারা জন্মছক থেকে পাবেন না। এবং আপনারা আরেকটি কথা খুব গুরুত্বপূর্ণ, জন্মছকে দেখলেন যে সেই জাতক বা জাতিকা মাঙ্গলিক নয়, কিন্তু নবাংশটি আপনি বিচার করলেন না। যদি সেই নবাংশে জাতক বা জাতিকা মাঙ্গলিক হয়ে থাকে তাহলে কিন্তু অনেকটা বড় প্রভাব তার বৈবাহিক জীবনে দিতে পারে। সুতরাং বিবাহ, শুধুমাত্র বিবাহ নয়, জীবনের যে কোনো ইভেন্ট বিচার করার সময় লগ্নকুণ্ডলীর সাথে সাথে নবাংশটিও একবার ভালো করে দেখে নেওয়া প্রয়োজন। আজ এই পর্যন্তই। আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে আপনারা এই ভিডিওটিকে লাইক, শেয়ার করুন। এবং আপনারা আমার এই ভিডিও অনেকেই দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। আপনাদের যদি প্রকৃত ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন। এবং আমার সাথে যদি কোনো কনসালটেন্সি নেবার প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেয়া যে নাম্বার আছে তাতে আপনারা হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারেন। ধন্যবাদ।